আজকের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে একমত হওয়ার আশা ঐকমত্য কমিশনের, কিছু চাপিয়ে না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটে জুলাই সনদের ব্যাপারে জনরায় নেওয়া সম্ভব বলেছে সালাউদ্দিন। যেন তেনভাবে সংবিধান বদলানোর ব্যাপারে আপত্তি। আওয়ামী লীগের এজেন্ডাধারীরা জাতীয় পার্টি থেকে চলে গেছেন, দাবি জিএম কাদেরের। বললেন ফেব্রুয়ারিতে হবে প্রহসনের নির্বাচন। মার্কিন শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি। ট্রাম্পের নির্দেশের পরও ইসরায়েলের হামলা, ৬৬ ফিলিস্তিনিকে হত্যা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সভায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো, আর 15 অক্টোবরের মধ্যে হবে স্বাক্ষর। এই অপেক্ষায় জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো একমত না হলে পরিস্থিতি বিবেচনায় সরকারকে পরামর্শ দেবে কমিশন। বিশ্লেষকদের শঙ্কা, সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে হিতে বিপরীত হতে পারে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরা ছিলেন লিটন খান। কয়েক দফা ম্যারাথন বৈঠকের পর রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে একমত হওয়া ৮৪টি বিষয় নিয়ে জুলাই সনদের খসড়া তৈরি হলেও তা আটকে আছে বাস্তবায়নের পদ্ধতিতে। রাজনৈতিক দলগুলোর সাথে এ নিয়ে ৫ অক্টোবর আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রত্যাশা, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিগত বিষয়ে একমতে পৌঁছাতে সক্ষম হবে রাজনৈতিক দলগুলো। সেই সাথে আলোচনায় অংশ নেয়া দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ রূপ পাবে জুলাই সনদ। আমাদের মেয়াদ শেষ হবে এই মাসের 15 তারিখে। তো এই 15 তারিখের মধ্যে আমরা সব কিছু শেষ করব আশা করছি ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে আমরা বসবো এবং এরপরে আমরা 5 তারিখে রাজনৈতিক দলগুলোর সাথে বসবো। আমি আশা করি যে তারা সুখবর দিতে পারবে আমাদেরকে 5 তারিখে, এবং এরপরে আমরা যে সনদ স্বাক্ষরের একটা তারিখ নির্ধারিত হবে। তবে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে দলগুলো একমত হতে না পারলে বিকল্প পথে হাঁটতে হবে কমিশনকে। যদি ঐক্যমতে পৌঁছে সেই ঐক্যমতের ভিত্তিতে, আর ঐক্যমত না হলে আমরা যে সার্বিক অবস্থা বিবেচনা করে কি করণীয় সে সম্পর্কে আমরা আমাদের সুপারিশ দেব। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘসূত্রিতা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অনৈক্যের ফলে গোটা সংস্কার প্রক্রিয়াই চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজনৈতিক সংস্কারের প্রতি মানুষের যে আগ্রহ ছিল 5 আগস্টকে কেন্দ্র করে, সে আগ্রহে ভাটা পড়েছে। কারণ সরকার তো 1 বছরের মধ্যে সেই অবস্থান দেখাতে পারে নাই। রাজনৈতিক দলগুলোকে আপনি মোটামুটি ঐক্যের মধ্যে রাখতে চান, তাদেরকে আপনার মতো করে ঐক্যের মধ্যে আনতে চাইলে তো সংস্কার করতে পারবেন না আপনি। আর যদি করেনও আপাতত সেই সংস্কার কিন্তু টিকাতে পারবেন না। রাজনৈতিক মতভিন্নতার কারণে শেষ পর্যন্ত সবগুলো দল জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বিলম্বিত করতে পিআরের দাবি করছে কয়েকটি দল। নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের আর বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে। বৈধ প্রক্রিয়া ছাড়া সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই জানিয়ে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জুলাই সনদের ব্যাপারে জনগণের রায় নেওয়া সম্ভব। সিকান্দার রেমানের রিপোর্ট। এনডিপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের ৫৬% মানুষ পিআর বোঝে না, তাই এই পদ্ধতিতে নির্বাচনের কথা বলে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সংবিধান সংশোধনের বিষয়গুলো বৈধ ও আইনানুগ প্রক্রিয়ায় করতে সবাই একমত হবে বলে আশাবাদী বিএনপির এই নেতা। যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে, তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন। আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে, যে এই সংস্কারের মধ্যে ঐকমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য।
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। এমন ব্যক্তিদের নিয়োজিত করুন যারা নিরপেক্ষ নির্বাচন করবে, কোনো দলের আজ্ঞাবাহক হবে না। আজকে 16 বছর শেখ হাসিনা দলের আজ্ঞাবাহী নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ দিয়ে একচেটিয়া দুর্বৃত্তের যে শাসন করেছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের শাসন করেছিলেন, আরেকটি কোনো নতুন ফ্যাসিবাদের শাসন এদেশে মানুষ দেখতে চায় না। রুহুল কবির রিজভী বলেন, জনগণ ভোট দিতে প্রস্তুত। নতুন কোনো ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করছেন তারা জনগণের কাছে ধরা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ভালো ভালো তারা নীতিমালা গ্রহণ করবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে, জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে একাধিক সাইডলাইন বৈঠকে আগ্রহের বিষয়টি উঠে আসে। বাংলা ভিশনকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবির আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সরকারে প্রাধান্য পাবে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি। লন্ডনে তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে কথা বলেন তিনি। নিয়াজ মাকদুমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি হয়ে জাতিসংঘে সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সফরের সার্বিক বিষয়ে একান্ত আলাপে তিনি বলেন, নিউ ইয়র্কে অনেকের সাথে একাধিক সাইডলাইন বৈঠক হয়েছে, সেখানে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। গভর্নমেন্টের বাইরেও প্রাইভেট সেক্টরে এদের সবাই একটা কেউ গভর্নমেন্টাল ন্যাশনাল ইন্টারেস্ট আছে, কেউ ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট আছে। তো স্বাভাবিকভাবে ওরা এখন ভাবতেছে যে বিএনপি ইজ হাইলি লাইকলি টু কাম ইন টু অফিস, বাংলাদেশের মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে। সো বিএনপির কী চিন্তাধারা বিভিন্ন বিষয়ে এগুলো জানার একটা ব্যাপক আগ্রহ এখন দেখা দিচ্ছে। তারেক রহমান সাহেবকে নিয়ে ব্যাপক আগ্রহ, কিন্তু ওনাকেই পাওয়া হচ্ছে যে বাংলাদেশের মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে উনি আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। লন্ডনে তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের বিষয়ে বলেন, আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই মার্কিন রাষ্ট্রদূত পরিচিত হতে গেছেন। আগামী নির্বাচনে বিএনপি পরিচ্ছন্ন ও যোগ্য তরুণ নেতাদের প্রাধান্য দেবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, বিতর্কিতদের বিষয়ে দল এখনও কঠোর। বিএনপি কোনো দাগি চাঁদাবাজকে বা চোর ডাকাতকে নমিনেশন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। নির্বাচনের আগে নমিনেশনের ক্ষেত্রে প্রাধান্য তো অবশ্যই পাবে ভালো তরুণরা, যারা আপনার কোয়ালিটি ভিত্তিক যোগ্যতা রাখতে পারে, লেজিসলেশন মেকিংয়ে, পার্লামেন্টে, সরকার পরিচালনায়ও দায়িত্ব পালন করতে পারে। এইরকম বিবেচনা রেখে সিলেকশনের তো আর 1-2 ক্রাইটেরিয়া না, অনেক ক্রাইটেরিয়া থাকবে। সিলেট 2 ওসমানীনগর বিশ্বনাথ থেকে নির্বাচন করতে চান তারেক রহমানের এই উপদেষ্টা। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে কাজ করে যাচ্ছেন তিনি, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নন। কোরআন হাদিসের আলোকে নিজের জ্ঞানকে জাতির জন্য কাজে লাগাতে হবে। শনিবার রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ওয়ারেজ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে। এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন, মানুষকে সত্য সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জিএম কাদের বলেন, শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, কিন্তু এখনও ভালো নির্বাচনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। জাতীয় পার্টি সবসময় নির্বাচনে ছিল, এখনও নির্বাচন করবে। জাতীয় পার্টিতে থেকে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে তারা দল থেকে চলে গেছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম, যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন, যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে ওনারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে। এখনও মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল, এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। শনিবার রাত ৮টার দিকে তার অবস্থা খারাপের দিকে চলে যায়। প্রেশার ও পালস কমে গিয়েছিল বলে জানান স্বজনরা। তারা আরও জানান তার অবস্থা ক্রিটিক্যাল। অবস্থা আগের চেয়ে অবনীত হলেও তিনি জীবিত আছেন। এদিকে গেল কয়েকদিনের মতো আজও তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে ২৭ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন এই বর্ষিয়ান নেতা। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদরের দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে তোফায়েল আহমেদের জন্ম। ভাষা সৈনিক, লেখক, গবেষক আহমেদ রফিকের ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গবেষণার জন্য তার মরদেহ দান করা হয়েছে। এর আগে গতকাল সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হলে শ্রদ্ধা জানায় নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। নাবিল জাহাঙ্গীরের আরও একটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। যেই মাতৃভাষার জন্য লড়াই করেছিলেন, তার স্মৃতির বেদি শহীদ মিনারে শেষবারের মতো এলেন ভাষা সৈনিক আহমদ রফিক। মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন তিনি। ফুল হাতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তিনি আজীবন এই বাংলা ভাষার জন্য কাজ করেছেন। বাংলা ভাষার উন্নয়ন, বাংলা ভাষার সুরক্ষা, বাংলা ভাষার গতি তিনি রক্ষা করেছেন। এ ধরনের মানুষ, তারা যে তাদের জীবনকে উৎসর্গ করে গণতন্ত্র, প্রগতিশীলতা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, এটাকেই আসলে বিবেচনা করা দরকার। উনি আমাদের জাতীয় জীবনে একজন ধ্রুবতারার মতনই বিচরণ করেছিলেন, যে ধ্রুবতারাকে অনুসরণ করে আমরা চলতে পারি। তার সমসাময়িক ছাত্ররা বলেন যে তিনি ছিলেন সবচাইতে মেধাবী। বিশিষ্টজনরা বলছেন তার গবেষণা ও চিন্তা চেতনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের মাঝে বেঁচে থাকবেন আহমদ রফিক। জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো, একটা ইতিহাসের বিদায় হয়েছে। আমাদের জাতীয় জীবনে এটা অপূরণীয় ক্ষতি। তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সারা জাতি অনুপ্রাণিত হবে। তিনি কোনো শাসকদের কোনো অনুকম্পা লাভের তিনি চেষ্টা করেননি। কোনো স্বীকৃতি, কোনো পুরস্কার কখনো তার আদর্শ থেকে, তার কমিটমেন্ট থেকে কখনো তাকে বিচ্যুত করতে পারে। মৃত্যু পর্যন্ত আজীবন তিনি সেই মুক্তি সংগ্রামের, গণমানুষের সংগ্রামের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেছেন, লালন করেছেন। ওনার মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তার মানুষ লেখনীর মধ্যে আছে, এটা আমি খুব কম দেখেছি। আমি মেনে নেব না যে উনি চলে গেছেন, উনি আছেন আমাদের সাথে। আমি ওনার বড় ভাইয়ের মেয়ে, উনি আমাদের পরিবারের একটা বিশাল ছায়া হয়েছিলেন আর কি, আমাদের সুখ দুঃখে। শ্রদ্ধা শেষে শোক র্যালির মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজে। চিকিৎসা গবেষণার জন্য তিনি মরণোত্তর দেহদান করে গেছেন। আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। ৫২ ভাষা আন্দোলনের অগ্রসেনানী ছিলেন আহমদ রফিক। তিনি শতাধিক বই লিখেছেন ও সম্পাদনা করেছেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক পেয়েছেন।
এছাড়া কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এবার গাজা প্রসঙ্গ। গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতির পর ভূখণ্ডটিতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সে নির্দেশনা অমান্য করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হত্যা করা হয়েছে ৬৬ ফিলিস্তিনিকে। এমন পরিস্থিতিতে ২০ দফার অস্পষ্ট ইস্যু, যেমন ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে নিরস্ত্রীকরণ নিয়ে মিশরে আলোচনায় বসেছে হামাস। এদিকে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছেন জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া সহ বিশ্ব নেতাদের অনেকে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় আংশিক রাজি হল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর এর জেরে গাজায় বইতে শুরু করেছে শান্তির বাতাস। শুক্রবার হামাসের সম্মতির পর স্বস্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ জানান কাতার, তুরস্ক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। ইসরায়েলি বাহিনীকে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশও দেন ট্রাম্প। বলেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে। শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে প্রতিটি দেশকে আমি ধন্যবাদ জানাই। এই যুদ্ধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্যের শান্তির জন্য সবাই ঐক্যবদ্ধ আছে। আমরা গাজা যুদ্ধের সমাপ্তির খুব কাছাকাছি আছি। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ মেনে গাজায় অভিযান সীমিত করতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দেন নেতানিয়াহুর কার্যালয়। বলা হয়, গাজায় বোমা হামলা বন্ধের পাশাপাশি জিম্মিদের মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত তারা। ট্রাম্পকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেয় নেতানিয়াহু প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিকভাবে রাজি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে ট্রাম্পের সাথে আরও আলোচনার দাবি জানায় ফিলিস্তিনি সংগঠনটি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি তারা। তবে বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে। এছাড়া গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। বিশ্লেষকরা বলছেন, এই বিষয়গুলোর ওপর ফিলিস্তিনি নিরীহ মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে। এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি সংগঠনটি রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, কাতার, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশ। ট্রাম্পের হাত ধরেই গাজা যুদ্ধের সমাপ্তি দেখার অপেক্ষায় তারা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে আজ ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। এর আগে জুম্মু ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার করায় স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। জুম্মু ছাত্র জনতার মিডিয়া সেল থেকে বলা হয়, গত ১ অক্টোবর প্রশাসনের সাথে দ্বিতীয় দফা বৈঠকে ১৪৪ ধারা প্রত্যাহার, হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা সহ ৮ দফা দাবি তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবি আদায় না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৮ দিন পর আজ ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে প্রশাসন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তার নিজের ওপর হামলার বিচার না করা হলে এবং জড়িতদের শাস্তি না দিলে বেঁচে থাকলে ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরানো হবে। দেশে ফেরার সঙ্গে সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, শেখ হাসিনার সময়েও এই ধরনের বর্বরোচিত হামলার শিকার তিনি হননি। গত ২৯ আগস্ট বিজয়নগরের সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নূর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে কথা বলেন তিনি। হামলার ঘটনার বিচার সহ সরকারি তদন্ত কমিটির কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, তদন্তে গাফিলতি থাকলে দেশে নির্বাচন বিরাট সংকটে পড়বে। তাই হামলায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এইটা একটা টার্গেট অপারেশন ছিল। আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে। তাই আমি অন্যান্য রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দকেও বলবো, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। ৩ দফা দাবি না মানলে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া ঢাকার ক্লাবগুলো।
তাদের দাবি বিসিবি নির্বাচন বাতিল না করলে কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। শনিবার মোহামেডান ক্লাবে দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোকে নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সংগঠকরা। মনির হোসেন খানের রিপোর্ট। ক্রমে জটিল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। দিন দিন বাড়ছে নাটকীয়তা। 15 ক্লাব নিষিদ্ধের প্রতিবাদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল সহ হেভিওয়েট 17 প্রার্থী। তারা এবার নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন। 3টি দাবি তাদের, হয় অ্যাডহক কমিটি গঠন, নয়তো বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে নতুন নির্বাচন তফসিল ঘোষণা। প্রয়োজনে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। 5 অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। ক্লাব সংগঠকদের অভিযোগ, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বেচ্ছাচারিতা করছেন। অনিয়মের অভিযোগ সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ পাওয়া নিয়ে। তাদের চোখে নাটের গুরু যুব ও ক্রীড়া উপদেষ্টা, যদিও সরাসরি তার নাম মুখে নিতে রাজি নন কেউই। যিনি আদালতে গিয়েছেন তিনি কিন্তু তার অধীনে কিন্তু এই 15টি ক্লাব লিগে অংশগ্রহণ করেছিল এবং সুষ্ঠুভাবে লিগ সম্পন্ন হয়েছিল। আবার উনি আবার রিট করেছে, তাহলে এখানে দ্বিচারিতা। আমরা কিন্তু আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে হবে, ক্রিকেট বোর্ডকে বেরিয়ে আসতে হবে, এনইসি তার শুভবুদ্ধি উদয় হবে এবং যারা ক্লাবের সংগঠক আছেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। শুক্রবার বিকেলেও নির্বাচনের পক্ষে ছিলেন লুৎফুর রহমান বাদল। রাতেই তার ইউটার্ন। নিজের মত পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন তিনি। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের চোখে বিসিবি নিয়ে যা হচ্ছে তা নাটকের চেয়ে কম নয় মোটেও। ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলো প্লেয়ারের রিজিকের ব্যাপার থাকবে, কারণ আপনি যারা এখানে সংগঠক আছেন, যারা ক্লাবগুলোকে চালায়, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকে, ভোটের রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবে? জেলাগুলি থেকে উনি 10টা উনি কন্ট্রোল করতে পেরেছে, এটা আমার কাছে মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। ওনার এখন দরকার ছিল বুলবুলকে বা ওনার ক্যান্ডিডেটকে পাস করার জন্য 13টা ভোট। সেই জন্য কিন্তু উনি সবসময় ক্লাব থেকে 3টা, আপনি যদি খেয়াল করে থাকেন, উনি কিন্তু 2টা তো রাজি হয় না, সবসময় 3টা। শনিবার নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন রাজশাহী বিভাগের পরিচালক পদপ্রার্থী হাসিবুল আলম। রবিবার আদালতের রায় দেখে নিজেদের সিদ্ধান্ত জানাবেন তামিমপন্থী জেলা ও বিভাগের পরিচালক পদপ্রার্থীরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেটের আরো খবর। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। শারজায় প্রথম 2 টি-20তে আফগানদের হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার তাদের সামনে হোয়াইট ওয়াশ করার সুযোগ। এশিয়া কাপেও রশিদ খানের দলকে হারিয়েছিল লাল সবুজের জার্সিধারীরা। এরই মাঝে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডে সিরিজের স্কোয়াডও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। টি-20 ফরম্যাটে এশিয়া কাপ ও আফগান সিরিজে ব্যাটিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সাইফ হাসান, যার পুরস্কার হিসেবে এই ব্যাটসম্যানকে প্রথমবার সুযোগ দেওয়া হলো 50 ওভারের ম্যাচে। সাইফের মতো ব্যাটিংয়ে উজ্জ্বল নুরুল হাসান সোহানও। ওয়ানডে দলে নেওয়া হয়েছে তাকেও। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে মাত্র 2টি পরিবর্তন হয়েছে। ইনজুরি থেকে সেরে না ওঠায় দলে নেই লিটন কুমার দাস। এছাড়া বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। 16 জনের দলের বাকি সদস্যরা হলেন তানজিদ তামিম, নাইম শেখ, শান্ত, হৃদয়, জাকের, শামীম, রিশাদ তানভীর, তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব, হাসান ও নাহিদ রানা। মিরাজ, শান্ত হাসান, তানভীর ও নাহিদ শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতে উড়ে গেছেন। যোগ দেন দলের সাথে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামী 8, 11, 14 অক্টোবর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আজকের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে একমত হওয়ার আশা ঐকমত্য কমিশনের, কিছু চাপিয়ে না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটে জুলাই সনদের ব্যাপারে জনরায় নেওয়া সম্ভব বলেছেন সালাউদ্দিন। যেন তেনভাবে সংবিধান বদলানোর ব্যাপারে আপত্তি। আওয়ামী লীগের এজেন্ডাধারীরা জাতীয় পার্টি থেকে চলে গেছেন, দাবি জিএম কাদেরের। বললেন ফেব্রুয়ারিতে হবে প্রহসনের নির্বাচন।
মার্কিন শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি, ট্রাম্পের নির্দেশনার পরও ইসরায়েলের হামলা, 70 ফিলিস্তিনিকে হত্যা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।